দর্শক, 12ই মার্চ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। সেগুলো আপনাদের সাথে আলোচনা করার আগে একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি দর্শক, যে পার্লামেন্ট কি আর পার্লামেন্টের গুরুত্বটা আসলে কি? পার্লামেন্ট একটা দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমাবেশ, যেখানে আইন প্রণয়ন করা হয়, সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং জাতীয় নীতি নির্ধারণ নিয়ে বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটা কার্যকর সংসদের মূল শক্তি হলো দর্শক জনগণের প্রতিনিধিত্ব। সমাজের বিভিন্ন রাজনৈতিক মত, বিভিন্ন সামাজিক গোষ্ঠী এবং ভিন্ন ভিন্ন স্বার্থ কিন্তু সেখানে প্রতিনিধিত্ব পাওয়ার কথা, এবং সেই বহুত্ববাদটাই কিন্তু গণতন্ত্রকে জীবিত রাখে। কিন্তু এই সংসদে দেশের একটা বড় অংশের রাজনৈতিক প্রতিনিধিত্ব সম্পূর্ণ অনুপস্থিত, কারণ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ সংসদে নেই। ফলে বাস্তবে দেশের একটা বড় জনগোষ্ঠীর কণ্ঠস্বর কিন্তু সংসদের ভিতরে এখন সম্পূর্ণভাবে অনুপস্থিত। এটা কিন্তু এই যে সংসদের প্রতিনিধিত্বমূলক যে চরিত্র হওয়ার কথা, সেটাকেই প্রথমেই কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এখন দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই যে আসলে প্রথম দিনে কি কি হয়েছে সেটাতে। তো জাতীয় সংসদের প্রথম দিনের নিয়ম অনুযায়ী ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। সেই সময় সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন জামাতে ইসলামী এবং এনসিপি। এইসব প্ল্যাকার্ডে বাংলা এবং ইংরেজিতে কি লেখা ছিল দর্শক, সেগুলো আমরা সবাই দেখেছি। জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি জনগণ সইবে না, আরো লেখা ছিল জুলাই গাদ্দার, গো ব্যাক কিলার চুপ্পু, এবং কিলার চুপ্পুর বিচার চাই। দেখুন সংসদে জনপ্রতিনিধি তাদের কি ভাষা, তাদের লেখার কি কি সব শব্দ চয়ন। আচ্ছা, যাই হোক। তো স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ করলে বিরোধী দলের সংসদ সদস্যরা আরো চিৎকার করতে থাকেন এবং এক পর্যায়ে দাঁড়িয়ে পড়েন এবং রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন এবং হট্টগোলের মধ্যেই তিনি নিজের বক্তব্য চালিয়ে যান। তো তাকে থামায় কে? শেখ হাসিনার আমলে সীমাহীন সুযোগ সুবিধা ভোগ করা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি বললেন দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নাকি এই সংসদের যাত্রা শুরু হয়েছে। সকাল বিকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবমিনত হওয়া এই রাষ্ট্রপতি তার ভাষণে কি বললেন? জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করলেন এবং মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক সংগ্রামে নিহত ও আহতদের স্মরণ করলেন, কিন্তু কাকে করলেন না? তিনি বঙ্গবন্ধুর ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করলেন না। ৩২ নম্বর ভাঙা নিয়ে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো নিয়ে, মুক্তিযুদ্ধের স্থাপনা দেশব্যাপী ধ্বংস করা নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না। আরো শুনুন মজার ঘটনা দর্শক, যেই শাহাবুদ্দিন চুপ্পু নিজে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, সেই রাষ্ট্রপতি বললেন দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে নাকি ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। তার দাবি খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার নাকি দুর্নীতিতে কম কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন খালেদা জিয়ার আমলে নাকি বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ এবং এশিয়ার এমার্জিং টাইগার হিসেবে নাকি স্বীকৃতি পায়। তাদের খালেদা জিয়ার আমলেই 10% কি সব যেন আমরা শুনতাম না, খাম্বা টাম্বা নিয়ে। তো যাই হোক, সেগুলো এবং যে এতগুলো মামলা টামলা হলো তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে দুর্নীতির জন্য, এগুলো বোধহয় তাহলে রাষ্ট্রপতি ভুলে গেছেন সম্ভবত। যাই হোক, তো রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে এর সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়, আর ওইদিকে বিরোধী দল তো চিল্লাপাল্লা করছে। কারণ এত পদলেহনের পরেও জামাত এনসিপির মন কিন্তু জয় করতে পারলেন না রাষ্ট্রপতি। এক পর্যায়ে জামাত এবং এনসিপি জোটের ৭৭ জন সংসদ সদস্য সংসদ থেকে ওয়াক আউট করেন। দর্শক, এই কথা সত্য যে রাষ্ট্রপতি কি বলবেন ভাষণে সেটি কিন্তু ক্ষমতাসীন সরকার ঠিক করে দেয়,
কিন্তু রাষ্ট্রপতি কি সেটি বলতে বাধ্য? রাষ্ট্রপতি কিন্তু চাইলে নিজের মতো করে বলতে পারেন। সেই উদাহরণ কিন্তু আমাদের আছে। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানায় আওয়ামী লীগ। আ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু তার ভাষণে তার নিজের ইচ্ছে মতো অনেক কিছুই তখন বলতেন এবং আপনারা সেই সময়টির কথা যারা মনে করতে পারেন, তারা মনে করতে পারবেন যে সেগুলো নিয়ে কিন্তু শাহাবুদ্দিন সাহেবের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সেই ভাষণগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হতো। এখন দর্শক সেই শাহাবুদ্দিন আর এই শাহাবুদ্দিন, কোথায় আওয়ামী লীগ আর কোথায় বিএনপি? দর্শক, গত অনুষ্ঠানে আমি একটি প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম, মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি সত্যি বিশ্বাসঘাতকতা করবেন? শেখ হাসিনা আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, যার প্রশংসায় আপনি পঞ্চমুখ, সদা পঞ্চমুখ থাকতেন। আজ কি কেবল একটা পদে বহাল থাকার জন্য আপনি তার বিপক্ষে কথা বলবেন? প্রশ্ন করেছিলাম, মাননীয় রাষ্ট্রপতি, এইভাবে কি পার পাওয়া যায়? বলেছিলাম, বাঙালি অনেক অপরাধ ক্ষমা করে কিন্তু মীর জাফরদের ক্ষমা করে না, বিশ্বাসঘাতককে ক্ষমা করে না। বলেছিলাম, পদ যে কত ক্ষণস্থায়ী সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে মহামান্য রাষ্ট্রপতি। এইভাবে ক্ষমতার তাবেদারি করে, বিশ্বাসঘাতকতা করে যদি ২০২৮ সাল পর্যন্ত আপনি কোনমতে ধুঁকে থেকেও যান, তারপরে কি হবে? তারপর জনরোষ থেকে আপনাকে কে বাঁচাবে? তারেক জিয়া কি আপনাকে বাঁচাবে? নাকি স্বার্থসিদ্ধি হয়ে গেলে তিনি আপনাকে ডিসকার্ড করবেন? কি মনে হয় দর্শক? আরো বলেছিলাম, মিথ্যা বলবেন না জনাব, সত্য বলুন। আপনি কি সংবিধানের রক্ষক হিসেবে ইতিহাসে স্মরণীয় হবেন, নাকি খন্দকার মোশতাকের মতো বিশ্বাসঘাতক হিসেবে বিদায় নেবেন, সেই সিদ্ধান্ত আপনার। দেখা গেল মহামান্য রাষ্ট্রপতি, আপনি ভুল সিদ্ধান্তকেই বেছে নিয়েছেন। আপনি খন্দকার মোশতাকের পথ ধরেছেন। দর্শক, বীর মরে একবার, কিন্তু কাপুরুষ বিশ্বাসঘাতক মরে প্রতিদিন শতবার। শুধু চেয়ারে আরো কয়েকটা দিন টিকে থাকার জন্য নিজের মর্যাদা, সম্মান, বিবেক, লয়ালটি সবকিছু এইভাবে বন্ধক দিলেন মহামান্য রাষ্ট্রপতি। আপনাকে আর আমাদের কিছুই বলার নেই। শুধু বলবো, এই দেশে মীর জাফরের পরিণতি সবাই দেখেছে। মোশতাকের পরিণতিও দেখেছে। আপনারটাও দেখবে। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু এবার দর্শক, তার ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পরে তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। আর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে আছেন। অর্থাৎ দেশের বর্তমান পরিস্থিতি যে কতখানি অস্বাভাবিক তা কিন্তু এখান থেকে স্পষ্ট হয় দর্শক। আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করি, শিরীন শারমিন এখন কোথায় আছেন, কেমন আছেন, আপনারা কি বলতে পারবেন? না, পারবেন না। আমরা কেউই বলতে পারবো না। অথবা যদি জিজ্ঞাসা করি, শামসুল হক টুকুর আসল অপরাধটি কি এবং সেই অপরাধ কি প্রমাণিত, সেটিও কিন্তু আপনারা বলতে পারবেন না। একটি দেশের স্পিকার এবং ডেপুটি স্পিকারকে বছরের পর বছর এইভাবে, মাসের পর মাস এইভাবে আটক রেখে বা হয়রানি করা, এটি সেই দেশের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি বার্তা দেয় দর্শক? এমন পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখেই কিন্তু অধিবেশন শুরু হয়। কি নজিরবিহীন ঘটনা। পরে সংসদের সম্মতিতে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে আপাতত ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে আমরা দেখলাম। শোনা যাচ্ছে যে ডেপুটি স্পিকারের পদটি আলটিমেটলি দেওয়া হবে জামাতে ইসলামের কাউকে। ভালোই, তাই না দর্শক? স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী রাজাকার দলের কেউ সংসদ পরিচালনা করবে, এই দৃশ্যটাই তো আমাদের দেখা বাকি, তাই না? আর সবই তো আমরা দেখলাম। আমরা শুনলাম সংসদ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হলে জামাত ও এনসিপি সদস্যরা নাকি উঠে দাঁড়ায়নি। কত বড় ধৃষ্টতা, ভাবা যায় দর্শক?
আমরা আরো শুনলাম দণ্ডিত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরো কয়েকজনের নামে দর্শক শোক প্রস্তাব গৃহীত হয়েছে মহান জাতীয় সংসদে। সংসদে জামাতের পক্ষে যুদ্ধাপরাধী আজহারও বক্তব্য রাখেন। তো এই যে জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে আমাদের পবিত্রতম জায়গাগুলির একটি, সেখানে এই যে দেশ বিরোধী রাজাকারদের প্রাদুর্ভাব, এতে কি অবাক হওয়ার কিছু আছে দর্শক? জামায়াতের সি টিম যদি সরকার গঠন করে, সেখানে এ টিম অর্থাৎ জামাত আর এনসিপির বারবারন্ত যে হবেই, সেটা তো খুবই স্বাভাবিক। এটা অনুমান করা কি আসলে খুব কঠিন ছিল? রাজবল্লভ আর রায় দুর্লভের সভায় মীর জাফরদের দাপট দেখানোটাই তো স্বাভাবিক, তাই না দর্শক? গাব গাছে তো আর গোলাপ ধরে না, আর হনুমান তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, পারে কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গান শুনলে দেশ বিরোধী রাজাকারদের যে অস্বস্তি হয়, এটা তো আমরা সবাই বুঝি। কেন হয় সেটাও আমরা বুঝি। এবার আসি দর্শক আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। দর্শক, আপনারা জানেন অবৈধ ইউনূস সরকার 18 মাসে কয়েকশো অধ্যাদেশ জারি করেছিল। সংবিধানের বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলেছেন যে শুধু 2026 সালের প্রথম 1.5 মাসেই ইউনূস সরকার 36টি অধ্যাদেশ জারি করে, অর্থাৎ গড়ে প্রতি 1.5 দিনেরও কম সময়ে একটি করে অধ্যাদেশ জারি করা হয়েছিল, কোনো কিছু চিন্তা না করে ইচ্ছে খুশি মতো। যেই সমস্ত অধ্যাদেশের সুদূর প্রসারিক আইনগত ফলাফল আছে দর্শক বাংলাদেশের জনগণের জন্য। আমরা কি দেখলাম? আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করেছে বিএনপি সরকার। এই উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে কি কি আছে? অনেকগুলো অধ্যাদেশ আছে, যার মধ্যে একটি হচ্ছে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ এবং জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে যদি কোনো অধ্যাদেশ পাশ না হয়, বাতিল না হয় অথবা তার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে সেই অধ্যাদেশগুলোর কিন্তু দর্শক কার্যকারিতা লোপ পায়। সেটা হচ্ছে সাংবিধানিক এবং আইনগত অবস্থান। খুব সহজভাবে বললে, সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মাথায় এই সব অধ্যাদেশই স্বয়ংক্রিয়ভাবে অকার্য হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া 131টি অধ্যাদেশের বেশিরভাগই নাকি নতুন বিএনপি সরকার গ্রহণ করতে পারে। এই সঙ্গে তিনি বলেছেন, কিছু অধ্যাদেশ রয়েছে যেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন এবং সরকার এবং বিরোধী দল মিলে নাকি সেগুলো নিয়ে আলোচনা করা হবে সংসদে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে বিএনপি চাইছে কিছু কিছু অধ্যাদেশের কার্যকারিতা বহাল রাখতে। সেই ক্ষেত্রে দর্শক নিয়মটি কি? নিয়মটি আমরা একটু জেনে নিই। নিয়মটি হলো, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে সংসদের স্বাভাবিক আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন আইন হিসেবে পাশ করতে হবে। এই প্রক্রিয়ায় সাধারণত প্রথমেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনের প্রয়োজনীয়তা নিয়ে একটি সারসংক্ষেপ প্রস্তুত করে, সেটি মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এরপর আইনের খসড়া তৈরি হয় এবং পুনরায় মন্ত্রী পরিষদের অনুমোদন নেওয়া হয়। খসড়া অনুমোদনের পর সেটিকে বিল হিসাবে ছাপিয়ে সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয় আলোচনার জন্য, এবং বিভিন্ন আলোচনা হবে, বিভিন্ন বিতর্ক হবে। বিলটি পাশ হলে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে এবং রাষ্ট্রপতির সম্মতির পর সেটি আইন হিসেবে কার্যকর হবে। অর্থাৎ অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যেতে হবে। সাংবিধানিক বিশেষজ্ঞরা এটাই বলছেন। অর্থাৎ যেই সব অধ্যাদেশ বহাল রাখতে চাওয়া হবে, সেগুলোকে শেষ পর্যন্ত সংসদের মধ্যে দিয়ে কিন্তু নতুন আইন হিসেবে বৈধতা দিতে হবে। তো দর্শক, প্রথম দিন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তথাকথিত জুলাই যোদ্ধা, যাদেরকে কেউ কেউ বলেন জুলাই সন্ত্রাসী, তাদের দায়মুক্তির জন্য প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ প্রথম দিনেই সংসদে তোলা হলো। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যুদ্ধের ময়দানে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়, সেটা তো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ইন লাভ অ্যান্ড ওয়ার। তো
তো সেই জন্য সেই ইন্ডেমনিটিকে আমরা সমর্থন করেছি। এখন যদি বলা হয় যে তাদের মামলা করতে দিতে হবে, ইত্যাদি দিতে হবে, তাহলে তো মুক্তিযোদ্ধারা রাজাকারকে হত্যা করার দায়ে এখন মামলা করা যাবে, অনেকটা নাকি ব্যাপারটা সেই রকম হয়ে দাঁড়ায়। অর্থাৎ তিনি এইসব জুলাই সন্ত্রাসীদেরকে, পুলিশ মেরে গাছে ঝুলিয়ে রাখা এইসব সন্ত্রাসীদেরকে তুলনা করছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। তো জুলাই আন্দোলনের নামে এই যে পুলিশ হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে তার কোনো বিচার হবে না, তাই তো? অথচ এই রায় মুক্তি যে সাংবিধানিকভাবে এবং নীতিগতভাবে সম্পূর্ণ অবৈধ, সেটা নিয়ে আমরা বহুবার এই অনুষ্ঠানে কিন্তু আলোচনা করেছি দর্শক। একেবারে ধরে ধরে আমরা সাংবিধানিক অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করেছি, দেখিয়েছি যে কেন এটি অবৈধ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আছে, যদি আপনারা জানতে চান তাহলে, বা কেউ যদি না দেখে থাকেন তাহলে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সেটি আরেকবার দেখে নিতে পারেন। কোন সভ্য দেশেই দর্শক সরকার পতনের আন্দোলনের নামে এইরকম বর্বর হত্যাকাণ্ড এবং লুটপাটকে সমর্থন করা কিন্তু হয় না। আর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হত্যার জন্য এইরকম দায় মুক্তি তো নজিরবিহীন ঘটনা কোন সভ্য দেশে। অর্থাৎ ইউনূস সরকার এবং তার মববাজদের যাবতীয় হত্যা এবং অপকর্মের যে দায়, সেটিকে এগুলোর মাধ্যমে নিজের কাঁধে তুলে নিতে যাচ্ছে বিএনপি। কারণ দর্শক, কোন অপরাধের দায় মুক্তি দেওয়া মানে কিন্তু হলো সেই অপরাধকে জাস্টিফাই করা, তাই না দর্শক? এবং ঠিক সেটাই করতে যাচ্ছে বিএনপি। এদিকে সংসদের বাইরে কি ঘটছে দর্শক? জাস্ট গত এক সপ্তাহের ঘটনা আপনাদেরকে বলি। 2011 সালে বরখাস্ত হওয়া চরম সমালোচিত এবং বিতর্কিত এক পুলিশ কর্মকর্তা, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ কোহিনুর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করা হলো। শুধু তাই নয়, অপসারণের সময়কালকে চাকরির সময় হিসাবে গণ্য করে তাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। দর্শক, কে কোহিনুর মিয়া? তার অপরাধের বর্ণনা শুনলে আপনারা কিন্তু সবাই আঁতকে উঠবেন। 2002 সালে বিএনপি জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে প্রথম উঠে আসে, হল ঘিরে যে কাণ্ড ঘটে সেখানে প্রথম উঠে আসে কোহিনুর মিয়ার নাম। ওই বছরের 23 জুলাই গভীর রাতে শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হলের ফটক ভেঙে হামলা চালায় পুলিশ। তখন ওই হামলার নেপথ্যে কিন্তু এই কোহিনুর মিয়ার নাম আলোচিত হয়। এরপর ময়মনসিংহের পুলিশ সুপার থাকা অবস্থায় একটা জোড়া খুনের ঘটনায় 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়। এই মামলা কিন্তু আওয়ামী লীগ করেনি, তত্ত্বাবধায়ক সরকার করেছে। এখন কোহিনুর মিয়ার ঘটনা ছাড়াও আমরা শুনলাম পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে 8ই মার্চ অবসরে পাঠানো হয়েছে। অর্থাৎ কি দাঁড়ালো? পুলিশ সদস্যদের হত্যার বিচার হবে না। এইদিকে একজন বিতর্কিত ব্যক্তিকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পুনর্বহাল করা হবে। এই তো। সবচেয়ে মজার বিষয়টি কি জানেন দর্শক? জুলাই সন্ত্রাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় স্থাপনাগুলোর একটি কিন্তু এই পার্লামেন্ট ভবন। সেই সময় মব করে কিরকম নজিরবিহীন ভাঙচুর চালানো হয়েছিল এই সংসদে, মনে আছে দর্শক? কিভাবে মূল্যবান বইপত্র, ঐতিহাসিক ডকুমেন্ট পোড়ানো হয়েছিল, আর এই মহান সংসদের চেয়ারে বসে কিভাবে বিড়ি টানতে টানতে ছবি তুলেছিল কিছু জঙ্গি সন্ত্রাসী, সেটা আপনাদের সবারই মনে আছে নিশ্চয়ই দর্শক। আর আজকে সেই সংসদে এসে সেই সব জঙ্গিদের নেতারাই বুক ফুলিয়ে নিজেদের দায় মুক্তির দাবি তোলে। ভাবা যায়, এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় কৌতুক একটা জাতির জীবনে আর কি আছে? যে যারা পার্লামেন্ট ভেঙেছে, পার্লামেন্টকে অসম্মান করেছে, অপমান করেছে, তারাই আজকে পার্লামেন্টে দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে যেই সন্ত্রাস দমন অধ্যাদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটাও তোলা হয়েছে সংসদে। যে আইসিটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং স্বাধীনতার পক্ষের মানুষদের প্রহসনের বিচার চলছে, যে আইসিটি অ্যাক্টকে অবৈধভাবে সংশোধন করে চর দখলের মতো করে জামাত আইসিটিকে দখল করেছিল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশও কিন্তু প্রথম দিনে সংসদে তোলা হয়েছে অনুমোদনের জন্য।
এইদিকে অপারেশন ক্লিন হার্টের মতো কার্যক্রম আবার শুরু হবে বলে বিএনপি সরকার ঘোষণা করেছে। সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় থানাগুলোকে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে দর্শক। সেগুলো পত্রপত্রিকায় এসেছে। আমরা দেখলাম ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে ছাত্রলীগ করার অভিযোগ তুলে মারধর করে শাহবাগ থানায় ফেলে রাখা হয়। রাহিদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এই হামলায় জড়িত ছিল। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা দেখলাম বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা কর্মসূচি চলাকালে ১১ই মার্চ ঢাকা থেকে অধ্যাপক ডক্টর আকাম জামাল উদ্দিনকে আটক করল পুলিশ। দেবীগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদ ৫ই ফেব্রুয়ারি কারাগারে মৃত্যুবরণ করেন। জুলাই ২০২৪ সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক আওয়ামী লীগের সাবেক সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুন রেজা তালুকদারের বিরুদ্ধে। অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই প্রহসনের বিচার, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে নজিরবিহীন দমন পীড়ন সেগুলো অব্যাহত থাকবে এই সরকারের আমলে। এই তো। এখন ফুল টাইম চাঁদাবাজি আর পার্ট টাইম রাজনীতি করা একটা ক্লাবের কাছ থেকে আর কি আশা করা যায় দর্শক? এইভাবে মব তোষণ করে দেশের অর্ধেক জনগোষ্ঠীর অধিকার হরণ করে বিএনপি কি টিকে থাকতে পারবে? ইউনূস কি পেরেছিলেন? এত আন্তর্জাতিক সমর্থন, নোবেল পাওয়া, তার রেপুটেশন, তার এত বন্ধু দেশে বিদেশে, এসব কি কাজে লাগলো দর্শক? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে মানুষ কিছুই শেখে না। দেখা যাচ্ছে ইতিহাস থেকে সবচেয়ে কম শেখা পার্টিটির নাম সম্ভবত বিএনপি। গেল ১৭ বছর ধরে এই পার্টিটি কেন ধুঁকছিল, কেন জাস্ট বসেছিল, এবার বোঝা গেল। তো দর্শক, একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজাকারদের সংসদে এনে তাদের সীমাহীন আস্ফালনের সুযোগ দিয়ে এদেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসা একটা শক্তিকে তাদের সব অপকর্মের জন্য দায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করে চিহ্নিত যুদ্ধাপরাধী এবং সাজাপ্রাপ্ত আসামিদের জন্য শোক প্রকাশ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিএনপি তাদের পথ চলা শুরু করলো। আর এতে আওয়ামী নত হয়ে সমর্থন দিলেন রাষ্ট্রপতি চুপ্পু। না, এটা গণতন্ত্র প্রতিষ্ঠা নয় দর্শক, এটা রাজাকারতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ। এই পথে, যেই পথে বিএনপি যাত্রা শুরু করলো, সেই পথের শেষটা কোথায় আমরা সবাই সেটা জানি। রাজনীতি যত জটিলই হোক, ইতিহাসের বিচার শেষ পর্যন্ত জনগণের হাতেই থাকে। বাংলাদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে সত্যকে দেরিতে হলেও তারা ঠিকই চিনতে পারে এবং এক সময় তারা সত্যের পক্ষেই দাঁড়ায়। আমাদের দৃঢ় বিশ্বাস এবারেও তারা তাই দাঁড়াবে।